জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদকে গুলি করা 2 পুলিশের মৃত্যুদণ্ড, 3 সদস্যের যাবজ্জীবন, সাবেক ভিসি সহ 25 জনের বিভিন্ন মেয়াদে জেল। রায় পরিবারের অসন্তোষ। দলীয় প্রতীকে হবে স্থানীয় নির্বাচন, সংসদে বিল পাস। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও আলাদা সচিবালয় প্রতিষ্ঠার অধ্যাদেশ বাতিল, আপত্তি জানিয়ে বিরোধী দলের ওয়াকআউট। বগুড়া 6 এবং শেরপুর 3 আসনে বিপুল ব্যবধানে বিএনপি প্রার্থীদের জয়। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় বিজয়ীদের। মহানগরীর কিছু শিক্ষা প্রতিষ্ঠানে 3 দিন অনলাইন, 3 দিন সশরীরে ক্লাস। শনিবার থেকে কার্যকর, পর্যায়ক্রমে চালু হবে সারা দেশে, জানালেন শিক্ষামন্ত্রী। এবং হাম ও উপসর্গ নিয়ে 24 ঘন্টায় আরও 7 শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি 1800। উচ্চ ঝুঁকিতে রাজধানী, উৎকণ্ঠায় অভিভাবক, এলাকাভিত্তিক আইসোলেশনের পরামর্শ। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদকে সরাসরি গুলি করা 2 পুলিশকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যাবজ্জীবন কারাদণ্ড আরও 3 পুলিশ সদস্যের। এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সহ 5 জনকে 10 বছর করে এবং বাকি 20 আসামির বিভিন্ন মেয়াদে সাজা ঘোষণা করা হয়েছে। আদালত পর্যবেক্ষণে বলেছেন, আবু সাইদ 2 হাত প্রসারিত করে মানুষ নয় অমানুষদের সামনে দাঁড়িয়েছিলেন। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ কোটা সংস্কার বিরোধী আন্দোলন চলাকালে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে পুলিশের বন্দুকের সামনে 2 হাত প্রসারিত করে দাঁড়িয়েছিলেন তিনি। বৃহস্পতিবার আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে গুলি করা সাবেক পুলিশ সদস্য আমির হোসেন ও সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড দেয়া হয়। যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে আরও 3 পুলিশ সদস্য আরিফুজ্জামান ওরফে জীবন, রবিউল ইসলাম ওরফে নয়ন ও বিভূতিভূষণ রায় ওরফে মাধবের। 10 বছরের কারাদণ্ড হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ, রংপুরের সাবেক পুলিশ কমিশনার মনিরুজ্জামান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা পোমেল বড়ুয়া সহ 5 জনের। এর বাইরে বেরোবির সাবেক প্রক্টর শরীফুল ইসলাম সহ 20 জনকে 5 বছর থেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি হয়তো প্রত্যাশা করেছিলেন যে তার বুকে তারা গুলি চালাবেন না, কিন্তু হায়ানার মতো তারা এত নিষ্ঠুরভাবে এইভাবে বুক চিতিয়ে দেওয়ার পরে যারা গুলি করতে পারে তাদেরকে তো মানুষ হিসেবে গণ্য করা যায় না। হয়তো ট্রাইব্যুনাল সেই কথাটি বোঝাবার চেষ্টা করেছে। সর্বমোট আসামি করা হয়েছিল 30 জনকে। এই 30 জন আসামির মধ্যে 30 জনকেই আজকে দণ্ডিত করা হয়েছে। যেসব চার্জ থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে সেইগুলোর বিরুদ্ধে আমরা আপিল করার সুযোগ থাকলে পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়া সাপেক্ষে আমরা সেটা সিদ্ধান্ত নেব। পুলিশের যারা রংপুরে ঊর্ধ্বতম কর্মকর্তা তাদের সাজা কম হয়েছে এটা আমাদের মনে হয়, এবং ছাত্রলীগ সভাপতি যে পোমেল বড়ুয়া ছিল কিন্তু তার ফাঁসি হওয়ার দরকার ছিল। রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। আমরা এই রায়ে প্রত্যাশার নিরিখে অবশ্যই সংক্ষুব্ধ। মহামান্য আপিল বিভাগ হইতে আমরা প্রত্যাশা করছি খালাস পাইব। শহীদ আবু সাইদের মামলার রায়ের মধ্য দিয়ে চতুর্থ কোনো মামলার চূড়ান্ত নিষ্পত্তি করলেন জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচারে পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। আবু সাইদ হত্যা মামলার রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন তার বাবা, মা এবং সহযোদ্ধারা। তাদের মতে এই রায়ে ন্যায় বিচার প্রতিফলিত হয়নি। ন্যায় বিচার নিশ্চিতে মামলাটি পুনরায় আপিলের পাশাপাশি পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। শিক্ষার্থী আবু সাইদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় 30 আসামির মধ্যে 2 জনকে ফাঁসি, 3 জনকে যাবজ্জীবন সহ বাকি আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। তবে মামলার রায়ে খুশি নন পরিবারের সদস্যরা। রায়ের বিরুদ্ধে আপিলের পাশাপাশি পলাতক আসামিদের গ্রেফতারের প্রতি আবেদন জানান তারা। যে 2 জনকে ফাঁসি দিয়েছে, 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে, এতে আমি সন্তুষ্ট নই। যাদের ঘেরে আদেশে আমার ছেলেকে হত্যা করা হয়েছে তারাই তো বাঁচি গেল। আসামি ফাঁসি দিলে তাই না আমরা খুশি না, তা এটা আমরা খুশি নয়। আজকে যে রায়ের যে 2 জন মৃত্যুদণ্ড হলো,
এবং তাদের এই মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর করা হোক। রাষ্ট্রের সাহায্য নিয়ে যদি আপিল করা যায় তো অবশ্যই পরিবার এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। একই সাথে শহীদ আবু সাইদের সহযোদ্ধা ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেন, অপরাধ অনুযায়ী শাস্তি নিশ্চিত হয়নি, রায় পুনরায় বিবেচনার দাবি জানান তারা। যারা গুরুদণ্ডে দণ্ডিত তাদেরকে অনেক লঘু শাস্তি দেওয়া হয়েছে। পুলিশের কর্মকর্তা এসি ইমরানের কিন্তু কোনো শাস্তি দেওয়া নেই এবং তার নাম কিন্তু এই আসামিদের লিস্টও নেই। তো এটা আমাদের জন্য দুঃখের। প্রত্যাশিত রায়টার জন্য আমি সন্তুষ্ট, কিন্তু কার যে এখানে অপরাধী এবং নিরপরাধী ব্যক্তির শাস্তিটা কতটুকু হয়েছে সেটা আমরা পর্যালোচনা করে সঠিকভাবে বলতে পারবো যে রায়টা আমরা পূর্ণাঙ্গ সন্তুষ্ট কিনা। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ঘোষিত এই রায় কেবল আবু সাইদের পরিবার নয়, পুরো রংপুর জুড়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের বিধান বাদ দিয়ে জাতীয় সংসদে পাশ হল সংশোধনী বিল। এর আগে সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগ গ্রহীতকরণ বিলও পাশ হয়। এদিকে কয়েকটি আইনকে জনবিরোধী আখ্যা দিয়ে ওয়াকআউট করে বিরোধী দল। আবারও সংসদ অধিবেশন ওয়াকআউট করল বিরোধী দল। আপত্তি সত্ত্বেও স্থানীয় সরকার পৌরসভা সংশোধন বিল পাশ হওয়ার পর যৌক্তিক বাধা সত্ত্বেও গণবিরোধী আইন পাশ হচ্ছে অভিযোগ এনে সন্ধ্যা 6টার দিকে ওয়াকআউটের ঘোষণা দেন বিরোধী দলীয় নেতা। ওনারা অনেকেই আছেন কিন্তু এ নিয়ে তৃতীয়বারের মতো ওয়াকআউট করল বিরোধী দল। এ সময় আইন প্রণয়নের সব প্রক্রিয়ায় অংশগ্রহণের পর ওয়াকআউটের মানে আছে কিনা প্রশ্ন তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সমস্ত প্রক্রিয়ায় অংশগ্রহণের পরে ওয়াকআউটের কোনো মানে আছে কিনা এটা জানার জন্য। পরে জেলা পরিষদ সংশোধন বিল, স্থানীয় সরকার পৌরসভা ও সিটি কর্পোরেশন সংশোধন বিলে আপত্তি জানান বিরোধী দলীয় সংসদ সদস্যরা। গত নির্বাচনে যারা পরাজিত হয়েছিলেন তাদেরকে কনসোলেশন প্রাইজ, সান্ত্বনা পুরস্কার হিসাবে বিভিন্ন জায়গায় প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হচ্ছে। এই আইনের আরবিট্রারি অ্যাপ্লিকেশন হবে নির্বাচিত প্রতিনিধিদেরকে সরিয়ে দিয়ে অনির্বাচিত প্রশাসক ভবিষ্যতে বসানোর যে রাস্তাটা আছে সেই রাস্তাটাকে এখানে খোলা হলো। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, এই আইন না হলে দায়িত্বে ফিরবে ফ্যাসিবাদের দোসররা। আইনটি আজকে পাশ হয়ে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যাবার সাথে সাথে যত দ্রুত সময়ের মধ্যে আমরা এই সমস্ত প্রতিষ্ঠানে নির্বাচন দিয়ে দেবো মাননীয়। এর আগে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল উত্থাপিত হলে মুক্তিযুদ্ধের সংজ্ঞা থেকে জামায়াত ইসলামের নাম বাদ দেওয়ার আহ্বান জানান জামায়াত আমির। বলেন, এই বিলে যে প্রস্তাবনা আনা হয়েছে স্বাধীনতার পর তখনকার শাসকরাও তা আনেননি। আমরা আর এই জাতিতে কোনো বিভক্তি চাচ্ছি না। আজকে এই বিল মহান সংসদে এসেছে, এই মহান সংসদের উপর এর ভার ন্যস্ত করে আমার কথা আমি এখানেই শেষ করছি। পরবর্তীতে গণমাধ্যমের সঙ্গে আলাপে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, এবছরের মধ্যেই অনুষ্ঠিত হবে স্থানীয় সরকার নির্বাচন। চিফ হুইপও জানান, দলীয় প্রতীক ছাড়া হবে স্থানীয় নির্বাচন। আমাদের বর্তমান গণতান্ত্রিক সরকারের অসৎ উদ্দেশ্য নেই। আমরা চাই এই প্রতিষ্ঠানগুলোতে সংবিধানের 59 ধারা অনুযায়ী, অনুচ্ছেদ অনুযায়ী যেহেতু জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা থাকবে, আমরা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানগুলোতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেব দ্রুততম সময়ের মধ্যে। তো এই বছরই পরে মনে হয়। আমরা আজকে যে আইন পাশ করেছি ভালো কথাটা বলাই উচিত, ভালো কথাটা না বললে অসুবিধা। আজকে আইনের মধ্যে আছে যে স্থানীয় সরকার নির্বাচনে কোনো মার্কা থাকবে না, প্রতীক থাকবে না, কোনো দলীয় প্রতীক থাকবে না। এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত। এদিন সকালে জাতীয় মানবাধিকার কমিশন, সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগ গ্রহীতকরণ বিল পাশ হয়। অধিবেশন চলে রাত 8টা পর্যন্ত। পরে শুক্রবার সকাল 10টা পর্যন্ত মুলতবি করা হয় অধিবেশন। মানবাধিকার ও স্বাধীনতা নিশ্চিত থাকবে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার মিল্টন ডিক এমপির নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার বিকেল 3টায় জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করেন তারা। সাক্ষাতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পারস্পরিক সম্পর্ক, দ্বিপক্ষীয় সহযোগিতা এবং বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। বগুড়া 6 আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে জয় পেয়েছেন বিএনপি রেজাউল করিম বাদশা। অন্যদিকে শেরপুর 3 আসনেও জয় পেয়েছেন বিএনপির মাহমুদুল হক রুবেল। জয়ের পর সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন দুই প্রার্থী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বগুড়া 6 আসনের উপনির্বাচন এবং শেরপুর 3 আসনের নির্বাচনে জয় পেয়েছে বিএনপি।
বগুড়া ৬ আসনের উপনির্বাচনে বড় ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হন বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা। পোস্টাল ব্যালট সহ ১৫১টি কেন্দ্র থেকে তিনি পান ১,৩৩,৯৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবিদুর রহমান সোহেলের ভোট সংখ্যা ৫৭,১৫৯। এই উপনির্বাচনে ভোট পড়েছে ৪৩%। রেজাউল করিম বাদশা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীক নিয়ে সর্বোচ্চ ভোট পেয়েছেন। বগুড়া ৬ আসনে নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছি। জয়ের পর ২ দশকের উন্নয়ন বঞ্চনার কথা তুলে ধরে বগুড়ার মানুষের উন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় জানান রেজাউল করিম বাদশা। আমরা বলতে চাই, বগুড়ার উন্নয়নে আমরা সকলকে নিয়ে কাজ করতে চাই। আমি মহান সংসদে এই কথাগুলো বলতে চাই এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমি এই বগুড়ার মানুষের এই প্রত্যাশা অনুযায়ী তাদের আশা পূরণ করতে চাই। মাদককে নির্মূল করতে চাই, সন্ত্রাসকে নির্মূল করতে চাই, চাঁদাবাজকে নির্মূল করতে চাই। এদিকে শেরপুর ৩ আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বিএনপির মাহমুদুল হক রুবেল। ১২৮টি কেন্দ্রের ফলাফলে তিনি পান ১,৬৬,১১৭ ভোট। নিকটতম জামাত প্রার্থী মাসুদুর রহমান পেয়েছেন ৪৭,০৫১ ভোট। ৫০% লোক এখানে ভোট দিতে আসছেন। সুতরাং আমরা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারছি বিদায়ী এবং ভোটারদের আস্থা ছিল বিদায়ী তারা ভোট কেন্দ্রে আসছেন এবং তারা ভোট দিয়েছেন। তবে ভোট শেষ হওয়ার ১ ঘন্টা আগে কারচুপির অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেন জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান। এরকম পরিস্থিতিতে আমি নির্বাচনকে বয়কট করলাম এবং নির্বাচনকে বর্জন করলাম। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে মাঠে ছিল সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ। সাহার আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। জনগণের রায় নিয়ে বিএনপি দ্বিচারিতা করেছে বলে অভিযোগ তুলেছে জামায়াত ইসলামী। গণভোটের রায়ের পক্ষে দেশব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি উদ্বোধন করে কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রাষ্ট্র সংস্কারে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নে জনমত গড়তে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করেছে ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শাহবাগে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন ঐক্যের নেতারা। এ সময় নেতারা বলেন, গণভোটের রায়কে উপেক্ষা করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি। ৭০% মানুষের জনরায়কে উপেক্ষা করে যারা নতুন করে বেইমানি করতে চাইছে তাদের বিরুদ্ধে আমাদের রাজপথে নেমে আসতে বাধ্য হতে হয়েছে। তখন পর্যন্ত গণরায় বাস্তবায়িত না হবে, তখন পর্যন্ত জুলাই আগস্টের আকাঙ্ক্ষা বাস্তবায়িত না হবে, জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়িত না হবে, তখন পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। তারা আজকে ৫১% ম্যান্ডেট নিয়ে আমাদের ৭০% ম্যান্ডেটকে তারা খারিজ করে দিতে চাচ্ছে। দেশের জনগণকে সাথে নিয়ে আমরা গণভোটের রায় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন কার্যকর করেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোট নিয়ে দ্বিচারিতা করেছে সরকার। আমাদের গণভোটের রায় বাস্তবায়নের জন্য রাজপথে আমাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে। জনগণের দেওয়া রায় বাস্তবায়নের জন্য আমরা আবার জনগণের কাছে ফিরে এসেছি। বিএনপির তৈরি করা সংকট বিএনপিকেই নিরসন করতে হবে, বিএনপিকেই সমাধান করতে হবে। এদিন রাজধানী ছাড়াও চট্টগ্রাম, রংপুর, ফরিদপুর সহ বিভিন্ন এলাকায় গণভোটের রায় বাস্তবায়নের পক্ষে জনমত গড়তে লিফলেট বিতরণ করা হয়। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী নয়াদিল্লি সফরের পর বাংলাদেশ ভারতের সম্পর্কে তৈরি হয়েছে কৌশলগত নতুন সমীকরণ। বেশ কিছু বিষয়ে দিল্লির ইতিবাচক অবস্থানের পাশাপাশি ঢাকার প্রাধান্য ন্যায্য হিস্সা বুঝে নিতে, অমীমাংসিত ইস্যুগুলোর অগ্রগতি নিশ্চিতে তাই দ্রুততার সঙ্গে বহুমাত্রিক কূটনৈতিক তৎপরতা দেখাতে হবে বাংলাদেশকে, বলছেন বিশ্লেষকরা। শাতিলা শারমিনের রিপোর্ট। ১.৫ বছরের শীতল সম্পর্কের পর বরফ গলতে শুরু করেছে বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কে। দিল্লির বৈঠকে মিলেছে সম্পর্ক স্বাভাবিক করার বেশ কিছু আশ্বাস। এখন প্রশ্ন, দুই প্রতিবেশী রাষ্ট্রের অমীমাংসিত ইস্যুগুলোর সমাধান কতটা বাস্তব রূপ পাবে আর কতটা বদলাবে দ্বিপাক্ষিক সম্পর্কের গতিপথ। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের নয়াদিল্লি সফরে ভিসা প্রক্রিয়া সহজীকরণ, জ্বালানি সহযোগিতা সম্প্রসারণ এবং ওসমান হাদি হত্যা মামলার সন্দেহভাজন আসামিদের প্রত্যর্পণের মতো বিষয়ে ইতিবাচক বার্তা দিয়েছে ভারত।
এসব প্রতিশ্রুতিকে স্বাভাবিক অগ্রগতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে বর্তমানে অভ্যন্তরীণ ও বৈশ্বিক চাপে থাকা ভারতের জন্য প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক জোরদার করা এখন কৌশলগত প্রয়োজনীয়তা, যা ঢাকার জন্য দর কষাকষির অনুকূল পরিবেশ তৈরি করেছে। দক্ষিণ এশিয়ায় একটা অভূত পরিবর্তন এসছে। পাকিস্তানকে দেখা যাচ্ছে একটা গ্লোবাল মিডিয়েটরের ভূমিকায়। বাংলাদেশ এমন একটা সিচুয়েশনে আছে যেখানে বিশ্বের প্রতিটা দেশ বর্তমান সরকারকে সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত। ভারত বাংলাদেশ সম্পর্ক করার জন্য অনেকটা মরিয়া হয়ে আসছে, বিকজ তার আভ্যন্তরীণ এবং বৈশ্বিক চাপ এসে আছে এখন। সুতরাং এই বেস্ট টাইম ফর বাংলাদেশ টু বার্গেন উইথ ইন্ডিয়া। নতুন যে খুব বেশি কিছু এসছে এখনো পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে না। তাদের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে, সেই জন্য তারা আক্রমণাত্মকভাবে বাংলাদেশের উপরে ছিল। সুতরাং এসবগুলো স্বাভাবিক, এটা চলে যাবে। যাতে জুলাই পূর্ববর্তী সিচুয়েশনগুলি আমাদের মধ্যে আর না ফিরে আসে। বিশ্লেষকদের মতে শুধু আশ্বাসে আশ্বস্ত না হয়ে তিস্তা পানি বন্টন চুক্তি, গঙ্গা চুক্তির নবায়ন এবং সীমান্ত হত্যা বন্ধের মতো দীর্ঘদিনের ঝুলে থাকা ইস্যুতে বহুমাত্রিক কূটনৈতিক তৎপরতার উপর জোর দিতে হবে বাংলাদেশকে। আগে যে চুক্তিটা হয়েছিল এই কাঠামোর মধ্যেই আলোচনা হবে, এর বাইরে নয়। তারেক রহমান সাহেব ভারতে ভিজিট করার পরে গিয়ে তখন যদি কাঠামো পরিবর্তন হইতে পারে হয়তো। এই দুই দেশেরই এখন একটা মোক্ষম সুযোগ যে যেসব বিষয় অমীমাংসিত আছে, যেসব বিষয় সমাধান করা সম্ভব প্র্যাকটিক্যালি পলিটিক্যালি, সেগুলি এই দুই সরকারই করে ফেলতে পারে। তিস্তা চুক্তি নাই, এটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। খলিলুর জয়শঙ্করের বৈঠককে দুদেশের পারস্পরিক আস্থা পুনর্স্থাপনের সূচনা হিসেবে ব্যাখ্যা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানী সহ সারা দেশে বৃহস্পতিবারও দেখা গেছে জ্বালানি তেলের জন্য তীব্র ভোগান্তি। যানবাহন চালকরা এবং শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন স্থানে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি করা হচ্ছে। জ্বালানি বিভাগ বলছে প্রতি মাসে জ্বালানিতে 2.5 থেকে 3 হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। রাজধানীতে জ্বালানি তেলের জন্য ভোগান্তির এই চিত্র এখন নিত্যদিনের। আগারগাঁও, শাহবাগ সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে বৃহস্পতিবারও তেলের জন্য পাম্পে পাম্পে দীর্ঘ লাইনে যানবাহন চালকরা। ভোগান্তি পৌঁছেছে চরম পর্যায়ে। নাস্তা খেতে পারি নেই, এই পানি খেলাম আর কি। রিজার্ভে 40 কিলো চালাই আলাইছি, আর চালাইতে পারবো না, এখন বাধ্য হয়ে নিতে এলাম ঘুম নষ্ট করে। সারা রাত আসাদ গেটে ছিলাম, লাস্টে তেল দেয় নাই। পরে সকালবেলায় এই জায়গায় লাগাইছি, 3.5 ঘন্টায় এই পর্যন্ত আসছে। 4 ঘন্টার উপরে কাটাই ফেলছি, তার মানে আমার হাফ বেলার যে ইনকাম 1800 টাকা যেটা ইনকাম হইতো এটা কিন্তু শেষ। তবে পাম্প কর্তৃপক্ষের দাবি পর্যাপ্ত তেল পাওয়ায় সরবরাহ সংকটের শঙ্কা নেই, তবে গ্রাহকদের চাপ অনেক বেশি। অসাধু চক্র তারা তেল নিয়ে বিভিন্ন জায়গায় জমিয়ে রাখছে বা পাচার করে দিচ্ছে। এটা যতটা না হয়েছে তার যে আমি যদি বলি স্বাভাবিকভাবে মানুষ প্যানিকড হয়ে গেছে। আমরা মেসেজ পাচ্ছি না যে আমাদের সংকট হবে, যেভাবে আসছে আমরা আশাবাদী এই সংকটটা আমরা উতরিয়ে যেতে পারবো। শুধু রাজধানীতে নয়, দেশের বিভিন্ন জেলায় জ্বালানি তেল নিয়ে পাম্পগুলোতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। শৃঙ্খলা ফেরাতে অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করে তেল সরবরাহ করা হচ্ছে। এখন তো তেল পাওয়া যাচ্ছে না কোথাও, এখানে একটু বেশি দেয়, এই জন্য এখানে আসছি। মোহাম্মদ খলিল, আমি রাত 11টার সময় সেই পাম্পের তেলের অভাবে বসে আছি, যাবো হলো কুমিল্লা। সারা দেশের মতো খুলনা বিভাগের 10 জেলায়ও জ্বালানি তেলের চাহিদা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। প্রতিটি ফিলিং স্টেশনেই পেট্রোল ও অকটেনের ঘাটতি রয়েছে। লম্বা সিরিয়ালে বৃষ্টিতে ভিজে আরো এখন ওয়েদারের যে অবস্থা, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে অসুস্থ হয়ে পড়ছে। প্রতিদিনের যে ভোগান্তি, এই ভোগান্তি থেকে আমরা চাই যে নিস্তার পাই। এদিকে সচিবালয়ে ব্রিফিংয়ে জ্বালানি বিভাগ জানিয়েছে প্রতি মাসে জ্বালানি তেলে 2000 থেকে 2500 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। মুহূর্তে আমরা সরকার প্রায় প্রতি মাসে 2500 থেকে 3000 কোটি টাকা তাকে ভর্তুকি দিতে হচ্ছে। অভিযান পরিচালনা করে জ্বালানি তেল, অবৈধ জ্বালানি তেল যখনই পাচ্ছে তখন সেটা সেখানে ডিসপোজ করছে। আর এর বাইরে নিয়মিত মামলা হচ্ছে, মামলায় আসলে খতিয়ে দেখা হবে যে কারা এর সাথে সম্পৃক্ত। এ পর্যন্ত সারা দেশে 7342টি অভিযানে অবৈধভাবে মজুত করা 4,69,042 লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এছাড়া রাজধানীতে কিউআর কোডের মাধ্যমে পরীক্ষামূলকভাবে জ্বালানি তেল বিতরণ ফুয়েল পাস চালু করল জ্বালানি বিভাগ। সাইফুল ইসলাম, সময় সংবাদ। জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম অনলাইনে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী জানিয়েছেন পরীক্ষামূলকভাবে সপ্তাহে 3 দিন অনলাইন এবং বাকি 3 দিন সশরীরে ক্লাস পরিচালিত হবে। শনিবার থেকে এটি কার্যকর হবে জানিয়ে মন্ত্রী বলেছেন শিক্ষকদের স্কুলে উপস্থিত থেকে অনলাইনে ক্লাস নিতে হবে।
জ্বালানি সংকট মোকাবেলায় অফিস সূচিতে পরিবর্তন সহ সরকারের একগুচ্ছ কর্মসূচির মধ্যে এবার যুক্ত হচ্ছে শিক্ষা খাত। প্রচলিত রুটিনের বাইরে এবার অনলাইন শ্রেণী কার্যক্রম চালুর পথে নীতি নির্ধারকরা। জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে প্রাথমিকভাবে মহানগরী পর্যায়ে কিছু শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে 3 দিন অফলাইন এবং বাকি 3 দিন অনলাইনে ক্লাস পরিচালনার সিদ্ধান্তের কথা জানালেন শিক্ষামন্ত্রী। অল্টারনেট ডেতে আমরা 3 দিন তাদেরকে স্কুলে আনবো আর 3 দিন তারা বাসা থেকে ক্লাস করবে। যেহেতু আগে 5 দিন ছিল, এটা আমরা একটু ফল বিহাইন্ড আওয়ার সিলেবাস। আমরা ঈদের পরে 6 দিন যাব। তবে শিক্ষকরা বলছেন অনলাইন ক্লাসের সময় যাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা হয়, পাশাপাশি অনলাইনের বিড়ম্বনায় পড়লে সেই শিক্ষার্থীদের অফলাইনে ক্লাসের সময় দেওয়া হবে। আমরা যদি শনি সোম বুধ এটা যদি আমরা মর্নিং শিফটকে মুভ করাই তাহলে কিন্তু আমার 1100 বাচ্চাদের চলে আসবে, মুভমেন্টটা হাফ হয়ে যাচ্ছে। 5 দিনের যে প্রোগ্রাম ছিল সেই অফলাইন প্রোগ্রামটাকে 3 দিনে কনসাইজ করা সম্ভব। অনলাইন যে ক্লাসগুলো হবে, যে পড়াগুলো তারা বুঝতে পারবে না সেই পড়াগুলো এসে কিন্তু তারা অফলাইন ক্লাসে সমাধান করবে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, যেসব স্কুলে শিক্ষার্থীদের জন্য স্কুল বাসের ব্যবস্থা থাকবে সেসব স্কুলে শুল্কমুক্ত বাসের ব্যবস্থা করবে সরকার। তাদেরকে ট্যাক্স ফ্রি গাড়ি দেওয়া হবে। জেমসন মাহবুব, সময় সংবাদ, ঢাকা। গণভোটের ফল বাস্তবায়নে অনীহা এবং গুরুত্বপূর্ণ কয়েকটি অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। ডাকসুর উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে তারা অভিযোগ করেন, সংবিধানের দোহাই দিয়ে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা এদেশে দীর্ঘদিনের। জুলাই সনদের বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও বিএনপি এরই মধ্যে সেই অঙ্গীকার বাস্তবায়নে ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তারা। তখন বলেছেন যে গণভোটের রায় চূড়ান্ত, সংসদ এটা মানতে বাধ্য থাকবে, এটা হলো তার কমিশনের আলাপ। তখন সম্ভবত আবেগ কাজ করেছিল, আর এখন উনি বিবেক দিয়ে বলতেছেন যে গণভোট আমরা মানব কিন্তু এই সংবিধানের অধীনে। আপনারা সংবিধানের বেসিক বিষয় নিয়ে টানাটানি করছেন। ওই বেসিক বিষয়ের মধ্যে একটা হলো বিচারিক ইন্ডিপেন্ডেন্স, বিচার বিভাগ স্বাধীন থাকবে। এই যে একটা বেসিক বিষয়কে পার্লামেন্টে টেনে নিয়ে গিয়ে সুপ্রিম কোর্টের সঙ্গে একটা ক্লেশ লাগাচ্ছেন, তার ভবিষ্যৎ কি ভালো? আমি আর শিশির বাংলাদেশ সরকারের যে কোনো মন্ত্রীকে অন রেকর্ড কনস্টিটিউশনাল ইস্যুতে চ্যালেঞ্জ করে গেলাম, যদি আমাদের থেকে চ্যালেঞ্জ করতে পারেন প্লিজ কাম অন ডেস্ক। ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে অস্ত্র মামলায় 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পলাতক থাকায় তাকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত এর রায় ঘোষণা করেন। মামলার নথিসূত্রে জানা যায়, 2024 সালের 7 নভেম্বর আদাবর এলাকার একটি বাসায় অভিযান চালায় র্যাব। এ সময় ফয়সাল করিম মাসুদকে আটক করা হয়। উদ্ধার করা হয় 2টি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলি। পরে আদাবর থানায় অস্ত্র আইনে মামলা হয়। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। হাদি হত্যার পর থেকে পলাতক ফয়সালকে পশ্চিমবঙ্গের বনগাঁ থেকে গ্রেফতার করেছে ভারতের পুলিশ। রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে 7টি সামুরাই ও দেশীয় অস্ত্রসহ বেশ কিছু মাদক উদ্ধার করেছে র্যাব। বৃহস্পতিবার সন্ধ্যার পর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক ও সন্ত্রাস বিরোধী বিশেষ ব্লক রেড দেয় র্যাব। পুরো ক্যাম্পে কয়েক ইউনিটে ভাগ হয়ে চলে অভিযান। এ সময় মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়, আটক করা হয় 3 জনকে। অভিযান শেষে র্যাব জানায়, ক্যাম্পটিতে মাদক ব্যবসাকে কেন্দ্র করে কয়েকটি গ্রুপ নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পরিস্থিতি উত্তপ্ত করে মাদক ব্যবসা চাঁদাবাজি চালিয়ে থাকে। তাদের গ্রেফতার করা হলেও জামিনে বেরিয়ে আবারও মাদক কারবারি শুরু করে। 3 জন আসামিকে মাদকসহ গ্রেপ্তার করি। দেশীয় অস্ত্র, সামুরাই, ড্যাগার, চাকু, শুটার গান আমরা পেয়েছি। কোনো মাদক বিক্রয়কারী, কোনো কিশোর গ্যাং সদস্য, কোনো অপরাধী আমরা মোহাম্মদপুরের এই জেনেভা ক্যাম্পে আমরা থাকতে দিব না। নারায়ণগঞ্জে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুপক্ষের গোলাগুলিতে 2 জন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার সকালে ফলতুলার একটি পোশাক কারখানার ঝুট ও ওয়েস্টেজ মালামাল কেনাকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষ ককটেল বিস্ফোরণ ও গুলি করলে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। এক পর্যায়ে তাদের গুলিতে আহত হন স্থানীয় এক ব্যবসায়ী ও এক পথচারী। মাদক ব্যবসায়ীর সঙ্গে দ্বন্দ্বের জেরে রংপুরে ওয়ার্ড যুবদলের এক নেতাকে গলা কেটে হত্যা করা হয়েছে। পরিবারের অভিযোগ, পুত্রশত্রুতার জেরে মমিন মিয়া নামে এক মাদক কারবারি এই হত্যাকাণ্ড ঘটায়। পুলিশ বলছে,
তদন্তের মাধ্যমে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। ছোট ছেলে রাকিব হাসানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন বাবা আব্দুস সামাদ। বারবার আর্তনাদ করে ছেলেকে খুঁজছেন তিনি, চাইছেন ছেলে হত্যার বিচার। পরিবার ও স্বজনদের অভিযোগ, মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ী মমিনের সাথে বিরোধ চলছিল রাকিবের। তারই জেরে এই হত্যাকাণ্ড ঘটনা হয়েছে বলে দাবি তাদের। মমিনের গ্রুপ মমিন এর আগে যে আমার সন্তানের পা ভাঙছিল, ওকে ডাকি নিয়ে আসিয়ে এইভাবে মারি ফেললো আমার সন্তানকে। আমরা চাই এই ছেলেরও জানো সেইভাবে শাস্তি হয়, যাতে আমরা ফাঁসি চাই। পুলিশ জানায় মাদক ব্যবসায়ী মমিন ও রাকিব হাসানের মধ্যে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলছে। সেই শত্রুতার জেরেই এমন ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। রাকিব হাসান যাকে হত্যা করা হয়েছে এবং যে মমিন, এদের মধ্যে আগে থেকে একটা দ্বন্দ্ব আছে। বড় চাকু জাতীয় এরকম কিছু দিয়ে এখানে একটা কোপ মেরেছে, এটাতেই হয়তো সে আহত হয়। পরবর্তীতে অতিরিক্ত রক্তক্ষরণে সে এখানে নিহত হয়। আমরা অবশ্যই তাকে আইনের আওতায় আনব। গত বছরের নভেম্বরে মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে রাকিবের পা ভেঙে দেয় মমিন মিয়া। সে সময় মমিনকে প্রধান আসামি করে থানায় একটি মামলা করে রাকিবের বাবা আব্দুস সামাদ। রাকিব হাসান 24 নং ওয়ার্ড যুব দলের সহ সাংগঠনিক সম্পাদক। আব্দুল রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। নওগাঁয় সন্তান জন্ম দেওয়ার সময় ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে একটি ক্লিনিকের বিরুদ্ধে। অভিযোগ, অপারেশনের পর পেটে গজ রেখে সেলাই দেন মেট্রো ক্লিনিকের চিকিৎসকরা। অপারেশন করে বের করা হলেও মৃত্যু হয় রাহিয়া মনির। এই ঘটনায় ক্লিনিকটি সিলগালা করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সিভিল সার্জন। সন্তান জন্ম দেওয়ার 2 দিন পরেই যন্ত্রণায় ছটফট করে মৃত্যু হলো গৃহবধূর। পরিবারের আনন্দ পরিণত হলো বিষাদে। গত 6 এপ্রিল নওগাঁ সদর উপজেলার সুলতানপুরের রাহিয়া মনির প্রসব বেদনা উঠলে নেওয়া হয় সদর হাসপাতালে। স্বজনরা জানান, এক দালাল সেখান থেকে মনিকে নিয়ে যায় পার্শ্ববর্তী বেসরকারি মেট্রো ক্লিনিকে। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে মেয়ের জন্ম দেন মনি। পরদিন বাসায় নেওয়া হলে মনির পেটে শুরু হয় অসহ্য যন্ত্রণা। সংকটাপন্ন অবস্থায় আবারও নেওয়া হয় সেই ক্লিনিকে। অভিযোগ, দ্বিতীয়বার অস্ত্রোপচার করে পেট থেকে গজ বের করেন মেট্রো ক্লিনিকের চিকিৎসকরা। এতটা ব্যবহার, আপনাকে বের হয়ে যান, ইংলিশে তো কথা সবকিছু। কিছু একটা মেবি ছিল, ওটা আবার অপারেশন করে বের করছে, অস্ত্রোপচার করে বের করছে। করার পরে আপনার এই রক্তের ব্লিডিংটা আর বন্ধ হয় না। এদিকে অভিযোগ অস্বীকার করেছে মেট্রো ক্লিনিক কর্তৃপক্ষ। গজটা কেউ ছিল না, রোগী অপারেশন 6 তারিখে হয়। 6 তারিখে হওয়ার পরে 7 তারিখে আস্তে আস্তে মনে করেন শ্বাসকষ্ট হয়। সিভিল সার্জন জানান, অনুমোদন ছাড়াই চলছিল ক্লিনিকটি। তাৎক্ষণিকভাবে করা হয় সিলগালা। এনাদের যে কোনো অবহেলা প্রমাণিত হলে অবশ্যই আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। রাহিয়া মনির মৃত্যুর ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। দেখছেন প্রবাসী সময়, সঙ্গেই থাকুন। এই দেশ আমাদের সবার, প্রতিটি প্রান্তের খবরই আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। তেঁতুলিয়া থেকে টেকনাফ, শহরের গলি থেকে সীমান্তের পাহাড়, যেখানেই খবর সেখানেই আমরা। দেখছেন প্রবাসী সময়। মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, রিকেল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। জ্বালানি সংকটে ধুঁকছে দেশের 50% কারখানা। এতে ব্যাহত হচ্ছে উৎপাদন, বাড়ছে ব্যবসার খরচ। এমন তথ্য দিয়ে বিশ্ববাজারে ক্রেতা হারানোর শঙ্কা জানিয়েছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার ঢাকা চেম্বারের আলোচনায় স্বল্প মেয়াদে হলেও আসছে বাজেটে উৎপাদন খাতে জ্বালানির জন্য বিশেষ বরাদ্দের দাবি জানান তারা। এ সময় মধ্যপ্রাচ্য যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে মনোযোগী হওয়ার তাগিদ দেন বিশ্লেষকরা। ইরান যুক্তরাষ্ট্র সমঝোতার আলাপে বিশ্ব মোড়লদের স্বস্তি ফিরলেও এখনও সরবরাহ বাস্তবতায় আটকে আছে বিভিন্ন দেশের জ্বালানি নিরাপত্তা। বিশ্বের সামগ্রিক ব্যবসা বাণিজ্যের প্রভাব। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার জ্বালানি নিরাপত্তা নিয়ে রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বারের এই গোলটেবিল আলোচনায় সংগঠনটির সভাপতি জানান, দুশ্চিন্তা বাড়ছে ব্যবসায়ীদের। বিশ্লেষণে উঠে আসে প্রতি ব্যারেল ক্রুড অয়েলে $10 বাড়লে বছরে বাড়তি ব্যয় হবে $1000 কোটি।
বিশ্ববাজারে তেলের দাম প্রতি $10 বাড়লে বাংলাদেশে বছরে অতিরিক্ত $1 বিলিয়ন খরচ হবে। যদি তেলের দাম $120 উপরে থাকে তবে অতিরিক্ত জ্বালানি খাতে খরচ বাড়বে $4 থেকে $5 বিলিয়ন। এতে করে বিপিসির মোট লোকসান ৪৫,০০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। ব্যবসায়ীদের অভিযোগ, একদিকে যখন আতঙ্কে বাড়ছে অবৈধ মজুদ, তখন দেশের প্রায় অর্ধেক কারখানা ঢুকছে জ্বালানি সংকটে। স্বল্প মেয়াদে উৎপাদন খাতগুলোর জন্য বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানান তারা। বাংলাদেশে ছোট ছোট জিনিসগুলা নিয়ে কাজ করতে আগাতে গেলে বিভিন্ন বাধা পাই এবং অনেক ক্ষেত্রে মনে হয় যে আমাদের যে চাহিদাটা এটা বুঝাই যাচ্ছে না। উন্নত দেশগুলোও যাদের এনার্জি সিকিউরিটি আছে তারাও কিন্তু রিনিউয়েবল এনার্জিতে ভালো ভালো একটা পার্সেন্টেজ অর্জন করেছে। কেউ 30%, কেউ 40%, কেউ ডিক্লেয়ার করছে 100%, একটা স্টেট 100% গ্রিন এনার্জি। ঠিক আছে, তা আমরা কেন পারতেছি না? প্রয়োজনে অতিরিক্ত তেল যাতে কেউ রোধ করতে না পারে সেটা রোধ করার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। শিল্প মন্ত্রণালয়ের সচিব জানান, নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহে নতুন করে ভাবছে সরকার। রাজস্ব যে নীতি বা যে প্রোডাকশনের ক্ষেত্রে এবং আমদানি নীতির ক্ষেত্রে আমরা আসলে ইউজার ফ্রেন্ডলি নয়, এটা আমাদেরকে রিডিউস করতে হবে। অনেক ক্ষেত্রেই কোনো কোনো জায়গায় আমাদের একেবারে 0-তে বা 1%-এ এনে এগুলো একটা সময় পর্যন্ত দিতে হবে আমাদেরকে সময়। যেহেতু নতুন গভর্নমেন্ট এসেই যে ওয়ার্ক ক্রাইসিসের মধ্যে আসলে পড়েছে, সুতরাং এটাকে থেকে উত্তরণের জন্য তাদেরকেও সময় দেওয়া দরকার। এ সময় মধ্যপ্রাচ্য নির্ভর জ্বালানি উৎস থেকে বের হয়ে আসার পরামর্শ দেন আলোচকরা। তাগিদ উঠে আসে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে কার্যকরী পরিকল্পনা হাতে নেয়ার। ওয়ার্ক ক্রাইসিসের মধ্যে আসলে পড়েছে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। গুলিস্তানে বাইতুল মোকাররম মার্কেটের দক্ষিণ পাশের রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয়েছে শতাধিক দোকান। রাজধানীর বেশিরভাগ এলাকার ফুটপাত ও সড়ক হকারদের দখলে। হকারদের হাত থেকে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে কয়েকদিন ধরেই উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে গুলিস্তানে বাইতুল মোকাররম মার্কেটের দক্ষিণ পাশের ফুটপাত থেকে প্রায় শতাধিক দোকান উচ্ছেদ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আমরা তো এটা কন্টিনিউ করতে আছি, আবার এক সপ্তাহ পর বা আবার কিছুদিন পরে আবার চলবে। অভিযানের খবরে মালামাল সরিয়ে নেন অনেকেই। জেল জরিমানা অনেক আগে হয়েছে, জেলও খাটছি, জেলও নিছে, মামলা করছে, তারপরে আমরা আশা করি পেটের দায় ব্যবসা বাণিজ্য করে খাইতে হয় না। আমরা শিখছি তো এটা, আর কি করব। আমাদের জন্য একটা সেফটি জোন দেন, সেফটি জোন দিয়ে আমাদের বলেন যে আমরা সম্মিলিতভাবে আমরা উঠে যাবো। অভিযানের পরেও কেউ ফুটপাত দখলের চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় প্রশাসন। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। জামালপুরে ট্রাঙ্কের ভেতরে হাত পা বাঁধা তোষকে মোড়ানো অর্ধগলিত নারীর লাশের পরিচয় শনাক্ত করেছে পিবিআই। ডলি আক্তার নামের ওই নারীর বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জে। এ ঘটনায় গ্রেপ্তার 3 জন পিবিআইয়ের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গত 1 এপ্রিল বিকেলে শেরপুরের শ্রীবর্দীতে ট্রাঙ্কের ভেতরে তালাবদ্ধ অবস্থায় রাস্তার পাশে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়। এরপর পিবিআই তথ্য প্রযুক্তির মাধ্যমে লাশের পরিচয় ডলি আক্তার বলে শনাক্ত করে। তিনি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা মোহাম্মদ আলাল মিয়ার মেয়ে। নিহতের ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে শ্রীবর্দী থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। জামালপুরের পিবিআই হত্যার রহস্য উদ্ঘাটনে মামলাটির ছায়া তদন্ত শুরু করে। তারা লাশ বহনকারী নীল রঙের পিকআপ গাড়িটি তথ্য প্রযুক্তির সহায়তায় শনাক্ত করে। পরে শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার ভেলুয়া ইউনিয়নের অভিযান চালিয়ে পিকআপ সহ চালক আশরাফ আলীকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদে দেয়া তথ্যে গত 4 এপ্রিল সদরের ভাতশালা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে চেকপোস্ট বসায়। পরে যাত্রীবাহী বাস থেকে ঘটনার সঙ্গে জড়িত মোহাম্মদ নিয়ামুর নাহিদ ও সহযোগী তার স্ত্রী রিক্তামণিকে গ্রেপ্তার করে। তাদের আদালতে সোপর্দ করা হলে আসামিরা স্বেচ্ছায় হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সিসিটিভি ফুটেজে দেখা যায় যে ওখানে একটা নীল রঙের পিকআপ গাড়ি একবার আসছে একবার চলে যাচ্ছে। আসার সময় পেছনে ট্রাঙ্কটা আছে, পরবর্তী সময়ে আর ট্রাঙ্কটা নাই। তার মানে এই গাড়িটাই ড্রপ করে গেছে। সেই গাড়ির ডিটেলস থেকে আমরা জানতে পারি যে এই গাড়িটা আশরাফ আলী নামের এক ভদ্রলোকের গাড়ি। ওনার দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা মধ্যবর্তী আরো 2 জন ব্যক্তি পাই, তাদের আমরা শনাক্ত করি এবং আমরা তাদের হেফাজতে নিই। পিবিআই জানায় আসামি নিয়ামুর নাহিদ ও তার স্ত্রী রিক্তামণি গাজীপুরের শ্রীপুরে ভাড়া থাকতেন। তারা একটি টেক্সটাইল মিলে চাকরি করেন। গত 30 মার্চ রাত 8টায় স্ত্রী বাসায় না থাকায় তাৎক্ষণিক পরিচয় হওয়া
যাওয়া ডলি আক্তারকে বাসায় নিয়ে আসেন নিয়ামুর। অর্থের বিনিময়ে শারীরিক সম্পর্ক করার পর ডলি অতিরিক্ত টাকা দাবি করে। এক পর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। লোক জানাজানির ভয়ে নাহিদ ডলিকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে। ওই দিন রাত 10:30টায় স্ত্রী রিক্তা বাসায় আসলে নাহিদ ডলিকে তার প্রথম স্ত্রী বলে চালিয়ে দেয়। তারা দুইজনে মিলে হত্যাকাণ্ডের বিষয়টি আড়াল করতে বড় ট্রাঙ্ক কিনে লাশের হাত পা বেঁধে তোষক দিয়ে পেঁচিয়ে রেখে দেয়। পরের দিন 1 এপ্রিল পিকআপ ভাড়া করে শেরপুরের শ্রীবর্দী পৌর এলাকার তাঁতিহাটি নয়াপাড়া ঢালিবাড়ি 3 নম্বর রাস্তার মোড়ে লাশটি ফেলে আসে। এরপর তারা দুজনই গাজীপুরে চলে আসে। বর্তমানে আসামিরা শেরপুর জেলা কারাগারে আছেন। 3 জন সরাসরি জড়িত প্রত্যক্ষদর্শী সাক্ষী তারাও বিজ্ঞ আদালতে এই ঘটনা বর্ণনা করে সাক্ষ্য দেয়। তো এইটা মূলত মামলার চ্যাপ্টার ক্লোজ। এখন শুধুমাত্র যে আইনানুগ প্রক্রিয়া সেটা সম্পন্ন করে আমরা পরবর্তী বিজ্ঞ আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করব। নিহত ডলি আক্তারের 13 বছরের একটি মেয়ে রয়েছে। স্বামীর মৃত্যুর 3 বছর পর এক ব্যক্তির সঙ্গে ডলির বিয়ে হয়। এরপর স্বামীকে নিয়ে ময়মনসিংহের ভালুকায় ভাড়াটিয়া বাসায় বসবাস শুরু করেন। তারা দুজনেই একটি সোয়েটার কোম্পানিতে চাকরি করতেন। সময় সংবাদ, জামালপুর। দেশের বাইরের খবর। ইরানের যুদ্ধবিরতির আড়ালে লেবাননে চলছে ইসরায়েলের তাণ্ডব। নির্বিচার বিমান হামলায় 254 জন নিহত হয়েছেন, আহত 1000-এর বেশি। লেবাননে হামলার জেরে ফের হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী জানিয়েছেন শিগগিরই বৈরুতের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করতে যাচ্ছে তেল আবিব। যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি চুক্তির কয়েক ঘন্টা যেতে না যেতেই লেবাননে ভয়াবহ হত্যাযজ্ঞ চালায় ইসরায়েল। রাজধানী বৈরুত সহ দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলে নির্বিচার বোমাবর্ষণে হতাহত হন বহু মানুষ। লেবাননে ইসরায়েলি হামলার জেরে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। এর মধ্যেই আবারও ইরানে হামলার হুঙ্কার দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তেহরান যদি ওয়াশিংটনের সঙ্গে হওয়া চুক্তি পুরোপুরি মানতে ব্যর্থ হয় তবে আরও বড় ও ভয়াবহ হামলা শুরু করবে যুক্তরাষ্ট্র, যা আগে কেউ কখনো দেখেনি। মার্কিন সামরিক জাহাজ ও যুদ্ধবিমান ইরানের আশপাশে অবস্থান করবে বলেও জানান ট্রাম্প। এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউস জানিয়েছে, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয়। তবে ভবিষ্যতে লেবাননকেও যুদ্ধবিরতির আওতায় আনা হবে কিনা তা নিয়ে আলোচনা চলতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। দুই দেশের পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই শান্তি চুক্তি নিয়ে আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল। তেহরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার পাশাপাশি যুদ্ধবিরতির মধ্যে লেবাননকেও অন্তর্ভুক্ত করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ব্রিটেন। একই দাবি জানিয়েছে অস্ট্রেলিয়াও। এদিকে 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যাপকভাবে কমে গেলেও হরমুজ প্রণালী বন্ধের খবরে বৃহস্পতিবার সকালে এশিয়ার বাজারে আবারও কিছুটা বেড়েছে জ্বালানি তেলের দাম। অপরিশোধিত তেলের দাম 2.2% বেড়ে ব্যারেল প্রতি দাঁড়ায় $96.70। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। গাজা সিটি উপত্যকার মধ্যাঞ্চলে কয়েক দফা হামলা চালিয়েছে দখলদার বাহিনী। এতে আল জাজিরার সাংবাদিক সহ অন্তত 4 জন নিহত হয়েছেন। বুধবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে গাজার সরকারি মিডিয়া অফিস। বিবৃতিতে বলা হয়, এই হত্যাকাণ্ড ফিলিস্তিনি সাংবাদিকদের পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করার একটি অংশ। গাজায় কর্মরত গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইসরায়েলের এই কৌশলগত হত্যাকাণ্ড বন্ধে আন্তর্জাতিক সাংবাদিক ফেডারেশন ও বিশ্ব সংবাদ মাধ্যমগুলোর জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূলের বিদায় ঘণ্টা বাজানোর ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জবাবে বিজেপিকে স্বৈরাচারী আখ্যা দিয়ে নিজ সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ হয়েছে আসাম, কেরালা ও পুদুচেরি রাজ্যে। আগামী 4 মে রাজ্যগুলোর ফল ঘোষণা করা হবে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস।
বৃহস্পতিবার বৃষ্টি বিঘ্নিত আবহাওয়ার মধ্যেই পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারণায় মুখোমুখি অবস্থানে দেখা গেছে তৃণমূল ও বিজেপি শীর্ষ নেতৃত্বকে। এদিন পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় নির্বাচনী জনসভায় বাংলায় কথা বলে স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেমন আছে পূর্ব মেদিনীপুরবাসী? নিজ বক্তব্যে মোদী হুঁশিয়ারি দিয়ে বলেন, বিজেপি ক্ষমতায় এলে তৃণমূলের দুর্নীতির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে। आप इतनी बड़ी तादाद में हम सबको आशीर्वाद देने के लिए आए। मैंने देखा है बंगाल ने इस बार हर विपरीत परिस्थिति को पराजित करने का फैसला कर लिया है। भारतीय जनता पार्टी का विजय ये उत्साह और उमंग में दिखाई देता है। অন্যদিকে কলকাতা লাগোয়া আগরপাড়ায় দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারণা চালান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বিজেপিকে দাঙ্গাবাজ এবং স্বৈরাচারী দল বলেও আক্রমণ করেন মমতা। এত কিসের আস্ফালন, এত কিসের অহংকার, দুরাচারী, দাঙ্গাকারী, অত্যাচারী, স্বৈরাচারী, ভোট কাটারি, এদের কোনো ক্ষমা নেই। পশ্চিমবঙ্গে যখন বাকযুদ্ধ তুঙ্গে, ঠিক তখন ভারতের ৩ রাজ্য আসাম, কেরালা ও পুদুচেরিতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। প্রায় ৫.৫ কোটি ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। এদিন প্রায় ১৫০০ প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হয়েছে ব্যালটে। আগামী ৪ মে এই ৩ রাজ্যের ভোটের ফল জানা যাবে। একই দিন ফল প্রকাশ হবে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুরও। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। দীর্ঘ সময় পর শ্রমবাজার খুলতে রাজি হয়েছে মালয়েশিয়া। সেই সঙ্গে বাংলাদেশি শ্রমিক পাঠাতে কমছে খরচ। পুত্রজায়ায় মালয়েশিয়া প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রী ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিনের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এ সময় নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে একমত হয় দুই পক্ষ। মালয়েশিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল কাদের। মালয়েশিয়ার শ্রমবাজার সম্প্রসারণ এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কুয়ালালামপুরে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশ ও মালয়েশিয়ার শীর্ষ প্রতিনিধিরা। আজকে অর্থাৎ বৃহস্পতিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। বৈঠকের শুরুতে আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের গণতন্ত্রের দীর্ঘ সংগ্রাম ও ধারাবাহিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেছেন। এছাড়া বৃহস্পতিবারের আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে ছিল জনশক্তি রপ্তানি খাত। উভয় দেশ একটি স্বচ্ছ, পরিচ্ছন্ন এবং সিন্ডিকেটমুক্ত দক্ষ নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করার উপর বিশেষ জোর দিয়েছে। শ্রমবাজারের পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধি এবং শিক্ষা খাতে শিক্ষক বিনিময় এবং একাডেমিক সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। মালয়েশিয়া সরকারের স্থগিতাদেশের ফলে যে স্থবিরতা তৈরি হয়েছিল তা ২০২৫ সালে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আশ্বাসের প্রেক্ষিতে তা কাটতে শুরু করেছে। আগামীতে মালয়েশিয়ায় আরও বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের পথ প্রশস্ত হবে। তো এই ছিল আমার কাছে মালয়েশিয়ার শ্রমবাজারের সবশেষ খবর। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। মালদ্বীপে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলাদেশের ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। কূটনীতিক, উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল রাফেল ড্র, যেখানে পুরস্কার হিসেবে দেওয়া হয় মালে ঢাকা রিটার্ন এয়ার টিকিট। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। স্থানীয় সময় বুধবার রাতে মালদ্বীপের রাজধানী মালের একটি অভিজাত হোটেলের কনভেনশন সেন্টারে আয়োজন করা হয় বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠান। বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আবদুল্লাহ খলিল, উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা সহ প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর আবেগঘন পরিবেশে পরিবেশিত হয় বাংলাদেশ ও মালদ্বীপের জাতীয় সঙ্গীত। স্বাগত বক্তব্যে স্বাধীনতা দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন বাংলাদেশের হাই কমিশনার। মালদ্বীপের উন্নয়ন ও অর্থনীতিতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরে প্রবাসীদের প্রশংসা করেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল্লাহ খলিল। বলেন, বাংলাদেশ ও মালদ্বীপের সম্পর্ক পারস্পরিক আস্থা, বিশ্বাস এবং দীর্ঘদিনের বন্ধুত্বের ভিত্তিতে গড়ে উঠেছে। অনুষ্ঠানের শেষ পর্বে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় রাফেল ড্র। এতে পুরস্কার হিসেবে 2টি মালে ঢাকা রিটার্ন টিকিট বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়। সময় সংবাদ, মালদ্বীপ। দেখছেন প্রবাসী সময়, সঙ্গেই থাকুন। দৈনিক পেঁয়াজ লাগে হিসাবে 40 গাড়ি একদিন ঢাকা শহরে আমদানি আছে, এদের কথা কোনো ঘাটতি নাই। সরকারের লোক যখন যায় তখন কম দামে ঠিকই বিক্রি করে। 1100 টাকা ধান নেওয়ার লোক নেই, এমন অবস্থা। ধানের দামটা বেশি পাওয়া যাচ্ছে, এরকম ফসল সবসময় হয় না, এবারই অনেক ভালো ফসল হয়েছে আর কি। দেখছেন প্রবাসী সময়। কাটতে যাচ্ছে ঢাকার ক্লাব ক্রিকেটের অচল অবস্থা। প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সঙ্গে বৈঠক শেষে চলতি মাসেই ডিপিএল শুরুর পরিকল্পনা বোর্ডের। 6 ভেন্যুতে একই দিনে খেলা আয়োজনের পাশাপাশি রাখা হবে রিজার্ভ ডে। তবে থাকছে না বিদেশি ক্রিকেটার কিংবা সুপার লিগ। 11 ম্যাচ শেষেই নির্ধারণ হবে চ্যাম্পিয়ন। পার্টিসিপেশন ফি বাড়িয়ে করা হয়েছে 25 লাখ টাকা। আমিনুল ইসলামের বোর্ড ভেঙে দেয় ভাঙল অভিমান। নবগঠিত অ্যাডহক কমিটির সঙ্গে বৈঠকে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। ঘরোয়া ক্রিকেট লিগের মৌসুম প্রায় শেষের পথে, হাতে সময় নেই বললেই চলে। তবে সভায় এসেছে ইতিবাচক সিদ্ধান্ত। চলতি মাসেই প্রিমিয়ার লিগ আয়োজনের পরিকল্পনা বিসিবির। তবে মৌসুমের বড় অংশ শেষ হয়ে যাওয়ায় এবার হচ্ছে না সুপার লিগ, বরং সিঙ্গেল লেগে হবে খেলা। 6 ভেন্যুতে একই দিনে 6 ম্যাচ আয়োজনের পরিকল্পনা। বৃষ্টির কথা বিবেচনায় রেখে থাকছে রিজার্ভ ডে। লিগের 11 ম্যাচ শেষে নির্ধারণ হবে চ্যাম্পিয়ন। ট্রান্সফারের ডেটটা তারা সোমবার দিন জানাবে, কিন্তু আমাদেরকে বলে দেওয়া হয়েছে প্রিপারেশন নেওয়ার জন্য। মোস্ট প্রবাবলি খেলা 22 থেকে 25 তারিখের মধ্যে স্টার্ট হবে। আমরা এবছর চেয়েছি যে যাতে একসাথে 6টি মাঠে খেলা হয়, যাতে আমাদের ওই পরের দিন মানে প্রথম দিন 3টা ম্যাচ, পরের দিন 3টা ম্যাচ না হয়ে যাতে 6টা মাঠেই একসাথে প্রিমিয়ার লিগটা এবং পরের দিন যাতে রিজার্ভে থাকে। সবশেষ প্রিমিয়ার লিগে জীবনের কঠিনতম সময় পার করেছেন তামিম ইকবাল। একইভাবে এবারের বিপিএলে ঘটেছে কোচ মাহবুব আলী জাকির মৃত্যুর মতো হৃদয় বিদারক ঘটনাও। নিজের অভিজ্ঞতা থেকে ইতিবাচক পরিবর্তনের সিদ্ধান্ত বিসিবি সভাপতির। ভেন্যুগুলোতে থাকবে আইসিইউ সম্বলিত অ্যাম্বুলেন্স। খেলোয়াড়দের খাবার সরবরাহ করা হবে বোর্ডের তরফ থেকে। পার্টিসিপেশন ফি 15 লাখ থেকে বাড়িয়ে করা হয়েছে 25 লাখ টাকা। গত বছর আমরা প্রত্যেকটা ক্লাব 15 লাখ টাকা করে পেয়েছিলাম, এইবার সেটা উন্নতি হয়েছে 25 লাখ টাকায়। যদিও আমরা 30 লাখ টাকার জন্য আবেদন করছি। আমাদের প্রেসিডেন্ট আমাদেরকে কনফার্ম করেছেন যে মেডিকেলের যেটা ব্যাপার সেটা হচ্ছে অ্যাম্বুলেন্স, যেটা আইসিইউ সাপোর্ট থাকবে, এই ধরনের একটা অ্যাম্বুলেন্স দেওয়ার চেষ্টা করবেন যদি অ্যাভেলেবেল সেই ফ্যাসিলিটিটা ইনশিওর করতে পারে। যদি সেটা নাও হয়, কীভাবে ম্যাক্সিমাম বেনিফিটটা বা আমাদের ওই মেডিকেল পয়েন্ট অফ ভিউ থেকে দেওয়া যায় সেটার চেষ্টা করবেন। তবে বিশ্বকাপ সামনে থাকায় লোকাল ক্রিকেটারদের আরও বেশি সুযোগ দিতে এবারও থাকছে না বিদেশি খেলোয়াড় কোটা। এই বছর ফরেন প্লেয়ার বাদ দেওয়া হয়েছে, সবগুলি ক্লাব একসাথে রাজি হয়েছে ফরেন প্লেয়ার না খেলানোর জন্য। শনিবার প্রথম ও দ্বিতীয় বিভাগের ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় বসবেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। অচল অবস্থা কাটাতে এই লিগগুলো দ্রুত আয়োজনের প্রত্যাশা ক্রিকেট বোর্ডের। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় ফুটবল দলের নিজের অবস্থান নিয়ে মুখ খুললেন লাল সবুজ অধিনায়ক জামাল ভুঁইয়া। ফিট থাকার পরও সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে মূল একাদশে সুযোগ না পাওয়ায় কোচের উপর ক্ষোভ প্রকাশ করলেন জামাল। এদিকে প্রথমবারের মতো ইউরোপিয়ান প্রতিপক্ষের বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন জেপি6। অনূর্ধ্ব 20 সাফে দুর্দান্ত পারফর্ম করা রোনাল্ড সুলিভানকে দেখতে চান জাতীয় দলের ক্যাম্পে। কাগজে কলমে তিনি বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক। বাংলাদেশের যে কোনো ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও তার সরব উপস্থিতি। তবে কোনো এক অজানা কারণে লাল সবুজদের মূল একাদশে জায়গা হয় না অধিনায়ক জামাল ভুঁইয়ার।
কিছুদিন আগে শেষ হওয়া বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচেও সিঙ্গাপুরের বিপক্ষে পুরোটা সময় কাটিয়েছেন সাইড বেঞ্চে। অথচ এর আগে যখনই সুযোগ পেয়েছেন চেষ্টা করেছেন নিজের সেরাটা উজাড় করে দেওয়ার। ভালো পারফর্ম করেও ম্যাচ শেষ হতে যাওয়া লাল সবুজ কোচ হাবিয়ার কাবরেরার মন জয় করতে পারেননি JB6। এবার জাতীয় দলে নিজের অবস্থান নিয়ে মুখ খুললেন বাংলাদেশ অধিনায়ক। রীতিমতো হাবিয়ার কাবরেরার উপর ক্ষোভ ঝাড়লেন জামাল ভুঁইয়া। আমি পার্সোনালি অনেক ডিসঅ্যাপয়েন্টেড, টু বি অনেস্ট। এটা স্বাভাবিক, এটা যেটা খেলে না ওরা অফকোর্স ডিসঅ্যাপয়েন্টেড, বাট আমি অ্যাজ আ ক্যাপ্টেন একটু বেশি ডিসঅ্যাপয়েন্টেড। চলতি মাসে শেষ হতে যাচ্ছে কাবরেরার সঙ্গে বাংলাদেশ ফুটবলের পথ চলা। এর মধ্যেই নতুন কোচের খোঁজে বাফুফে। কোচ হিসেবে জামাল এমন একজনকে চান যিনি এগিয়ে নিয়ে যাবেন দেশের ফুটবল। এই স্কোয়াডে পটেনশিয়াল ফুলফিল করতে পারে এরকম একটা, আমি মনে করি এরকম একটা কোচ দরকার, যেহেতু কাবরেরা উনি অনেক চেষ্টা করছে। আগামী জুন উইন্ডোতে ইউরোপের দেশ সান মারিনোর বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথমবারের মতো ইউরোপের দেশের বিপক্ষে খেলার অভিজ্ঞতার সাক্ষী হতে যাচ্ছেন জামাল। বিষয়টা ইতিবাচক হিসেবেই দেখছেন JB6। অন্য ইউরোপিয়ান টিমস ওরা বাংলাদেশের সাইডে দেখবে, মানে আমরা অন্য টিমের সাথে ও খেলতে পারবো। এদিকে আসন্ন অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপে দারুণ পারফর্ম করা রোনান সুলিভানকে এখনই জাতীয় দলের ক্যাম্পে দেখতে চান জামাল ভুঁইয়া। He should be called up for the next camp. ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদকে গুলি করা 2 পুলিশের মৃত্যুদণ্ড, 3 সদস্যের যাবজ্জীবন, সাবেক ভিসি সহ 25 জনের বিভিন্ন মেয়াদে জেল। রায়ে পরিবারের অসন্তোষ। দলীয় প্রতীকে হবে না স্থানীয় নির্বাচন, সংসদে বিল পাস। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও আলাদা সচিবালয় প্রতিষ্ঠার অধ্যাদেশ বাতিল, আপত্তি জানিয়ে বিরোধী দলের ওয়াকআউট। এবং বগুড়া 6 এবং শেরপুর 3 আসনে বিপুল ব্যবধানে বিএনপি প্রার্থীদের জয়। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় বিজয়ীদের। এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়।